নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয়রা দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। রাত পোহালে কিন্তু মহালয়, আর কয়েকটা দিন পর বাঙালিদের সবার আবেগের শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো মিটতে না মিটতেই ভোটের ঢাকা কিন্তু ইতিমধ্যেই কাঠি পড়ে গেছে, আপনারা প্রত্যেকে জানেন। এবং সেই ঢাক কিন্তু ওরা জোরে বাজতে শুরু করবে, কারণ 2026-এ বিধানসভা নির্বাচন নির্ধারণ করে দেবে আগামী 5 বছর বাংলাকে শাসন করবে কোন দল। এবং যত ভোট এগোবে ততই কিন্তু প্রত্যেকের কৌতূহল, অর্থাৎ আম জনতার কৌতূহল, আপনাদের কৌতূহল, আমাদের কৌতূহল, সবার কৌতূহল, মনে প্রশ্ন জাগবে, বিজেপি কি চ্যালেঞ্জ জানাতে পারবে তৃণমূলকে? আদৌ সম্ভব তাদের পক্ষে চ্যালেঞ্জ জানানো? তাদের কি সংগঠন সেই জায়গায় গেছে? হ্যাঁ, এটা ঠিক, শাসক দলের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ, কিন্তু তার সঙ্গে সংগঠনও কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রহণযোগ্যতাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন জায়গায় কোন কোন আসন বিজেপি টার্গেট করছে? উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, গ্রামীণ ভোট ব্যাংক, শহর কেন্দ্রিক ভোট ব্যাংক, কোন কোন টার্গেটেড এরিয়াস আছে বিজেপির এই ন্যারেটিভে? এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব। এবং আজকের পর্বে আপনারা অনেকটাই শাসক দলকে কতটা চ্যালেঞ্জ করতে পারবে রাজ্যের প্রধান বিরোধী দল, আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনার সাথে পরিচয় করে দেবো। আমার বাদিকে বসে আছেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত, আপনাদের খুব পরিচিত মুখ। প্রীতম দা, আপনাকে ট্রাইব টিভি স্টুডিওয় প্রথমবার, আপনাকে স্বাগত নীতি নির্ণয় দুর্নীতিতে। আমি প্রথমেই শুরু করলাম যেটা দিয়ে আমি পরে আসবো, কিন্তু তার আগে বলি, এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকেরই খুব উৎসাহ এবং প্রত্যেকেই জানতে ইচ্ছুক যে এসআইআর কবে থেকে হবে, আদৌ হবে কিনা, এবং প্রেজেন্ট স্ট্যাটাস কি বলুন। প্রথম কথা হচ্ছে, দেখুন, আপনার ক্যামেরার মাধ্যমে প্রত্যেক বাঙালিকে এবং প্রত্যেক ভারতীয় নাগরিককে আগাম দুর্গাপুজোর আমার শুভেচ্ছা। সনাতনী ধর্মমতে আমরা প্রত্যেক বাঙালিরা আমরা দুর্গাপুজো করে থাকি, অসুর বিনাশ করি। আজকে বাংলার যে অসুররূপী যে সিন্ডিকেট বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, যেভাবে জীবন্ত দুর্গাদের রেপ করে মেরে দিচ্ছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তার রাস্তায়, মাঠে, ঘাটে, কোর্টে সব জায়গায় লড়ছে এবং বাংলার জনগণকে আসন্ন 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন দিয়ে নতুন বাংলা, সোনার বাংলা ভারতীয় জনতা পার্টি করবে। আশেপাশে যে রাজ্যগুলো আছে সেগুলোতে আমরা করে দেখিয়েছি, এরপর পালা সোনার বাংলা হওয়ার। বেশ, না এসআইআর নিয়ে আপনার স্ট্যান্ড, আপনার দলের স্ট্যান্ড। দেখুন, আজকে এসআইআর নিয়ে তো দলের কোনো কিছু আলাদা কিছু নেই, কিন্তু কথাটা হচ্ছে, দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টি কনস্টিটিউশন মেনে, সংবিধান মেনে, ইলেকশন কমিশনারের আওতায় একটা রাজনৈতিক দল। ভারতীয় সংবিধান মেনে ভারতীয় কনস্টিটিউশনাল বডিগুলো যে কোনো কাজ করলে তার সাথে ভারতীয় জনতা পার্টি থাকবে, ছিল সবসময় এবং আগামী দিনেও থাকবে। এটাই ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ। যা ভারতবর্ষর সংবিধান মেনে হবে তার সাথে ভারতীয় জনতা পার্টি ছিল, আছে, আগামী দিনেও থাকবে। না, এই এসআইআর নিয়ে শাসক দলের সমস্যাটা কোথায়? এবং তার সঙ্গে অনেক দর্শক আমাদের বিভিন্ন পর্বে, প্রীতম দা, আপনাদের এই দলে যারা এসছেন, এই রোহিঙ্গাদের নিয়ে কিন্তু অনেকে অনেক মন্তব্য করেছেন এবং তার কাউন্টার করেছেন কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র এই অনুষ্ঠান থেকে। দেখুন, আজকে আমি আপনাকে বলি, এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং এই রিভিশনটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে 2002 সালে একবার হয়েছিল এবং টোটাল ভারতবর্ষে প্রায় 13-14 বার হয়ে গেছে। এর আগে কোনোদিনও এসআইআর নিয়ে এত হিউম্যান ক্রাইম শোনেননি। এবার কেন শুনছেন? বিশেষ করে মমতা ব্যানার্জির মুখ থেকে, এই তৃণমূল কংগ্রেসের মুখ থেকে কেন শুনছেন? বলছেন যে এসআইআর নাকি উনি করতে দেবেন না, আনকনস্টিটিউশনাল একটা কথাবার্তা বলছেন নাকি ইলেকশন কমিশনকে ঘেরাও করবেন, সেটাও আনকনস্টিটিউশনাল। বন্ডেড লেবার বলছেন। আমি সেটাই বলছি। এবার কার বন্ডেড লেবার? দেখুন, আমরা সবাই, প্রত্যেকেই যারা কনস্টিটিউশনাল বডিতে আছে তারা সবাই সংবিধান বন্ডেড লেবার। এবার উনি কোন বন্ডেড লেবার বলতে গেছেন সেটা মমতা ব্যানার্জি জানেন। মমতা ব্যানার্জি এরকম করে সবসময় ভারতবর্ষের প্রত্যেক ইনস্টিটিউটকে আঘাত করে। সেটা ভারতীয় ইলেকশন কমিশন হতে পারে, ভারতীয় সেনা হতে পারে, বিএসএফ হতে পারে। তো এটা প্রত্যেকবার করে এসছে। এবার ধরুন এই এসআইআর নিয়ে ওনার এত অসুবিধা কেন? আমরা প্রথম 2006-তে জানতে পারি একমাত্র ওনার থেকেই, উনি বিরোধী দলনেত্রী ছিলেন। উনি কুচি কুচি করে কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের কাছে এবং উনি বলেছিলেন 1 কোটি
নাকি অনুপ্রবেশকারী মুসলমান অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে পশ্চিমবঙ্গে ভোটার হয়ে গেছে। আমরা প্রথম জানতে পারি, আমরা অনেক ছোট, যে এরকম হতে পারে এবং হয়েছে, বামফ্রন্ট সরকার এরকম করে গেছে। তারপর উনি অনেক দস্তাবেজ দিয়েছেন, কাগজপত্র দিয়েছেন। তারপর ভোট হয়, ভোটে যখন আপনার চারিদিকে আজকে সেই জামাত পার্টিদের থেকে উনি সাপোর্ট পান, প্রত্যেকটা বর্ডার এরিয়াতে উনি যেতেন, প্রত্যেকটা খারিজি মাদ্রাসার ভোট ওনার দিকে ট্রান্সফার হয়ে যায়, প্রত্যেকটা অনুপ্রবেশকারীদের ভোট ওনার দিকে ট্রান্সফার হয়ে যায়, যেটা উনি বলতেন 1 কোটি ভোট মানে লোক নাকি এখানে এসে ভোটার হয়ে গেছে, ওনার দিকে যে ট্রান্সফার হয়ে যায় উনি এটাকে ভোট ব্যাংক হিসাবে মেনে নেন এবং তারপর থেকে এই ব্যাপারে একদম চুপচাপ হয়ে গেছে। তখনকার যে সিএম ছিলেন, আপনার মনে আছে, বুদ্ধদেব ভট্টাচার্য, উনি বলেছিলেন যে খারিজি মাদ্রাসায় জঙ্গি পেদা হয়। তো তখন 6,500 খারিজি মাদ্রাসা ছিল। তারপর মমতা ব্যানার্জি বললেন সেটাকে এখন নাকি সেটা 9,500 থেকে 10,000 খারিজি মাদ্রাসা হয়ে গেছে, যেগুলো ভারতবর্ষ বাঙালির জন্য ভয়াবহ ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন যে সেসব জায়গায় অল কায়দা, জেএমবি এরকম জঙ্গি গোষ্ঠীর লোকজন এখন ধরা পড়ছে, যারা এখানে এসে ভোটার হয়ে গেছেন, যারা এখানে এসে দুবার করে ভোট দিয়ে ফেলেছেন, যারা দেখা যাচ্ছে যাদের আত্মীয় স্বজন তৃণমূলের নেতা মন্ত্রী। তো এটা হয়েছে। এবারে এসআইআর হলে সে অনুপ্রবেশকারীদের নাম, ভোটার বাদ যাবে, সেই জন্য না মাথা ব্যথা। এবার কেন উনি করছেন তার কারণ হচ্ছে, আমরা গত লাস্ট নির্বাচন প্রত্যেকটা জায়গায় দেখেছি যে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের ভোটের ডিফারেন্সটা হচ্ছে খুব বেশি হলে 50 লাখ, আর 65 লাখ আপনার ভোটারের নাম বাদ হয়েছে ইতিমধ্যে বিহারে। তো ওনার কপালে ভাঁজ পড়ে গেছে। উনি জানেন ওনারই কথা মতো যদি সেই 1 কোটি ভোটার অনুপ্রবেশকারীরা যারা ভোটার এখানে হয়ে গেছেন, সেই যদি সংখ্যাটাই থাকে এবং সেই সংখ্যাটাই যদি আজকে এসআইআর বাদ হয়ে যায়, তাহলে কার ভোট ব্যাংক ওনার চলে যাচ্ছে উনি জানেন। সেটা উনি সবচেয়ে বেশি ভালো জানেন। যার কারণ হচ্ছে উনি মুখ্যমন্ত্রী থাকার জন্য ওনার অফিসটা কাছে অনেক কিছু আছে, ইকোনমিক উইংস থেকে শুরু করে ওনার নিজস্ব আইবি থেকে শুরু করে পুলিশের রিপোর্ট থেকে শুরু করে সব রকম রিপোর্ট ওনার কাছে আছে। উনি সেটা দেখতে পাচ্ছেন যে এই যে প্রায় ওনার কথা মতো যে 1 কোটি লোকজন ভোটার হয়ে গেছিলো, সেই 1 কোটি লোকজন যদি এখান থেকে বাদ হয়ে যায় অনুপ্রবেশকারীদের যে ভোটটা, তাহলে ওনার কপালে দুঃখ আছে। কেন? তার কারণ হচ্ছে গণতন্ত্রে হার জিত হতেই পারে, কিন্তু ওনার প্রতি মানুষের যে রাগ ক্ষোভ সেটা আমরা অভয়ার পর 16ই আগস্টে দেখতে পেয়েছিলাম। তো সেটাতে উনি খুব ভয়ভীত। এখানে আমি একটু ইন্টারাপ্ট করে প্রীতম দা, আপনি বলছেন ওনার প্রতি মানুষের ক্ষোভ, কিন্তু সেই ক্ষোভ ভোট বক্সে কিংবা ইভিএমে রিফ্লেক্টেড কেন হচ্ছে না? দেখুন, আপনি যে বলছেন না ইভিএমে রিফ্লেক্টেড হচ্ছে না, এই কথাটার মধ্যে আপনার কথার মধ্যেই উত্তর লুকিয়ে আছে। কীরকমভাবে আমি আপনাকে বলছি, আপনাকে বললাম যে আমি এর আগে যে তৃণমূল কংগ্রেসের সাথে ভারতীয় জনতা পার্টির ভোটের ডিফারেন্স হচ্ছে 50 লাখ। ওনার কথা মতো 1 কোটি লোক যদি বাদ হয়ে যায় অনুপ্রবেশকারীদের ভোট, তাহলেই তো উনি ভোটের যে অঙ্কে সেই অঙ্কে হেরে যাবেন। তো আজকে আমাদের ভোট পেয়েছি বলেই তো আমরা আজকে ওনার সাথে আমাদের ডিফারেন্স মাত্র 50 লাখ, আমরা টোটাল পেয়েছিলাম প্রায় 2.5 কোটি ভোট। সেই ভোটটা যদি আমাদের না দিত তাহলে আমাদের 77টা আসন হতো না 2021-এ। এবং আমরা যে আপনাদের বারবার বলি যে 2002-এর পর থেকে আর এখানে এসআইআর হয়নি, এভাবে ইন্টেন্সিভ বাড়ি বাড়ি গিয়ে ভোটারের সত্যিকার আছে কি না সেভাবে হয়নি, সেটা এভাবে শুরু হবে। তাই সেটার ফসল আপনার প্রত্যেক যে রাজনৈতিক দল যারা সত্যিকারের মানুষের কথা বলে তারাই পাবে। আর জনতার কথা বলার জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, ভারতের জনতাদের পার্টি আমরাই পেতে চলেছি। সেই জন্যই আমরা কনফিডেন্ট যে মানুষ আমাদের নিয়ে আসবে। তার কারণ মানুষ হচ্ছে আজকে ক্ষেপে রয়েছে, সেটা আমি আপনাকে প্রমাণ দিয়ে বললাম। নাহলে ওইভাবে 16ই আগস্টের দিন ওইভাবে মানুষের ক্ষোভ আজকে ত্বরান্বিত হতো না। মানুষের ক্ষোভ শুধু অভয়া তো একটা স্ফুলিঙ্গ, পুরো ভারতের ওপরে একটা স্ফুলিঙ্গ। অভয়া বোন নিজের রক্ত দিয়ে, চোখ ফেটে যে রক্ত বেরোচ্ছিল তা দিয়ে উনি জ্বালিয়ে দিয়ে গেছেন। দেখছেন না ওনার ইনস্টিটিউট, ওনার পুলিশরা কোনো নাগরিকদের সুরক্ষা দিতে পারেন না। ওনার জায়গাগুলো, ওনার হাসপাতাল,
সেখানে মারা যাচ্ছে। এই তো গতকাল পাঁশকুড়াতে গত 3 দিন আগে একজনকে আবার সেম জিনিসটা ঘটনা ঘটলো, আবার আমার বাংলার বোনের আমাদের ধর্ষণ খুন হলো। তো এইটা তো বারবার হচ্ছে, তো একবার দুবার না। সেই জন্য মানুষ একদম, দেখুন আমরাও তো রাস্তাঘাটে চলি, আজকে বাসে, ট্রামে, অটোতে, সব জায়গায় মমতা ব্যানার্জিকে নানা রকম বিদ্রূপ ভাষায় কথা বলতে শুরু করে দিয়েছে মানুষ। মানুষ আর ভয় পায় না, মানুষ আর ভয় পাচ্ছে না। আগে শুধু আমরা বলতাম, আমরা বলতে শুধু আমরা না, এখন মানুষও বলতে শুরু করেছে, মানুষ অপেক্ষায় আছে। এবার আপনারা বলছেন ভোট বাক্স রিপ্লেট হয় না। আমি আপনাদের বলি, আমি কসবায় থাকি, ওখানে একটা ওয়ার্ড 66 ওয়ার্ড, 1 লাখ লোক জনসাধারণ থাকে, প্রায় 44,000 ভোট, এক ভোট ওখানকার যে তৃণমূল প্রার্থী উনি পেয়ে এগিয়ে যান। ওখানে জানেন আপনার যে গুলশান কলোনি, ওখানে রিপোর্ট বলছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন প্রথিতযশা সংবাদ মাধ্যমে রিপোর্ট দেখে আমরা দেখেছি 3 লাখ ভোটার, 3 লাখ ওখানকার সংখ্যা, আর ভোটার হচ্ছে মাত্র 3,000। এর মানেটা কি? যে আমরা বারবার বলছি যখন রোহিঙ্গারা আছে, আপনি ওখানকার অনেক পুলিশ অফিসার, রোহিঙ্গাটা কারা আমি বলতে দাও, এই ধরুন রোহিঙ্গা আছে, অনুপ্রবেশকারীরা আছে, আমরা বারবার বলছি, এবং ওখানকার লোকাল পুলিশ অফিসার তারা আমাদেরকে বলছে যে দাদা আমরা ঢুকতে পারি না। কলকাতার মধ্যে এমন কিছু, গুলশান কলোনির মতো এমন কিছু জায়গা, মেটিয়ার ব্রুজ থেকে শুরু করে, গার্ডেন রেস থেকে শুরু করে, কসবা থেকে শুরু করে, এমন কিছু জায়গা, বেলেঘাটার কয়েকটা জায়গা থেকে শুরু করে, এমন কিছু জায়গা কলকাতা শহরের বুকে উনি তৈরি করে রেখেছে যে যেখানে যখন তখন 1946-এর মতো এর ক্যালকাটা কিলিং হতে পারে, তার প্রতিচ্ছবি বারবার আমরা দেখছি। সে মোথাবাড়ি মালদাতে হওয়ার পরে আমরা দেখছি মহেশ, আমরা দেখছি আজকে তোমার বলছেন 100%, এবং হয়েছে। তো আমরা তো সিসিটিভিতে দেখেছি যে হঠাৎ করে, আমি কসবার বাসিন্দা, আমি তো বলছি তোমাকে, তুমি ওখানে কোনো বিল্ডিং করতে যাও, তুমি কোনো রেস্টুরেন্ট করতে যাও, কোনো কিছু নিজের বাড়ি করতে যাও, অনেক গুন্ডাদের তুমি বাড়ি ভাঙার জন্য 10,000 টাকা দিতে হবে, বাড়ি তৈরি করার জন্য 20,000 টাকা দিতে হবে। রেড চার্ট হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসটা আর তোমার নেতা মন্ত্রী কোনো কনস্টিটিউশনাল বাধা নেই, সবটাই গুন্ডাদের দিকে চলে গেছে। আর পুলিশ সেই গুন্ডাদের না ধরতে পারে লুকিয়ে যাচ্ছে আপনার টেবিলের তলায়। এটা আমরা দেখতে পাচ্ছি। মালদা, মুর্শিদাবাদ, আপনার শামসেরগঞ্জ, দিস আর অল ট্রু ফ্যাক্টস। একটার পর একটা ঘটে গেছে। আর পুলিশদের আমরা কোথায় দেখেছি? হয় পুলিশদের দেখেছি দোকানের শাটারের নিচে লুকিয়ে পড়তে, আর না হলে দেখেছি টেবিলের তলায় লুকিয়ে পড়তে, সিন্ডিকেট বাহিনী মারতে আসবে। তাই সেম জিনিসটা তোমার তো এই গুলশান কলোনিতে হচ্ছে। আমরা তো সিসিটিভিটা ছিল বলে দেখতে পেরেছি যে ভর সন্ধ্যাবেলায় এসে একদম লোকালিটিতে এসে বন্দুক চালাচ্ছে, বোমা চালাচ্ছে। তো এটা তো এই জন্য বাংলার পরিবর্তন হয়েছিল। এই জন্য ধর্মপাল মুসলমানরা মমতা ব্যানার্জি ভোট দিয়ে এনেছিল। ওখানেও ধর্মপাল মুসলমানরা আজকে বলছে যে আমরা তো ভুল করছি বারবার। তার কারণ হচ্ছে এই অনুপ্রবেশ করে এই রোহিঙ্গারা যারা ওখান থেকে চলে আসছে, যারা এখান থেকে অবৈধভাবে ঢুকে যাচ্ছে, ঢুকে এখানে এসে তোমার ভোটার কার্ড, আধার কার্ড সব তৈরি করে নিচ্ছে। তার কারণ হচ্ছে এইগুলো যে প্রাইমারি ডকুমেন্টসগুলো দরকার হয় কোনো কারোর আইডেন্টিফিকেশন প্রুফ করার জন্য, এই ক্লাস 8+ সার্টিফিকেট কি 10+ তোমার ক্লাস 8+ সার্টিফিকেট, এগুলো প্রত্যেকটা স্কুলে দিয়ে যাচ্ছে। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে সাউথ 24 পরগনার বিস্তীর্ণ কতগুলো স্কুলের নাম দিয়ে দিয়েছি আমরা। সেখানে স্কুল থেকে বানিয়ে দিয়েছে টাকা, কিছু টাকার বিনিময়, একের পর এক ধরা পড়ছে। হচ্ছে ভয়ে কি হচ্ছে? তোমার মনে করো যে যারা এই পার্টিশানে, হিন্দু মুসলমান পার্টিশানে, যখন পার্টিশান হয়েছিল আমাদের দেশ, তোমার যখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, যারা যেই মুসলমান ভাইরা যারা এই ভারত মাতা জয় বলে, বন্দে মাতরম বলে, জনগণ মনে গাইবে বলে আমাদের জাতীয় সঙ্গীত, সেটা করবে বলে যারা ভারতে থেকে গেছিল, তারা খুব সুখে আছে। আর তাদেরও তো জল, জমিন, চাকরি সবটার অধিকার ছিনিয়ে নিচ্ছে এই রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা ঢুকে। তাদেরও তো অধিকার ছিনিয়ে নিচ্ছে। তো সেই জন্য তারাও খেপে যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে মমতা ব্যানার্জি ভোট ব্যাঙ্কটা তৈরি করেছেন, যেটা উনি বলেছিলেন যে 1 কোটি ভোট ব্যাঙ্কের আগে বামফ্রন্ট তৈরি করেছিলেন। সেটাতে থেকে যখনই বুদ্ধদেব ভট্টাচার্য বলে দিল যে খারিজি মাদ্রাসায় জঙ্গি পয়দা হয়, ওই ভোট ব্যাঙ্কটা সরে মমতা ব্যানার্জির কাছে চলে গেল। সেদিন থেকে মমতা ব্যানার্জি এই কথাগুলো বন্ধ করলেন। তখনকার 6,500 খারিজি মাদ্রাসা এখন 10,000 হয়ে গেল। আবার রিপিট করে বললাম। তো এই তো হচ্ছে আজকে বাংলার পরিস্থিতি। সেই জন্য SIR হলে আজকে এই অনুপ্রবেশকারী বাদ হবে। আর সেই জন্য মমতা ব্যানার্জি মাথা খারাপ হয়ে গেছে। সেই জন্য মমতা ব্যানার্জি এবং তথা প্রত্যেকটা তৃণমূলের প্রত্যেক নেতারা জানেন যে তারা কাদের ভোটে জেতেন, এবং সেই ভোটগুলো বাদ হয়ে গেলে তারা যে ভোটে হারতে চলেছেন সেটা আজকে বুঝেই আজকে এনআরকি সৃষ্টি করার চেষ্টা করছে। পুরো শুধু মমতা ব্যানার্জি, পুরো ইন্ডিজো। বেশ, প্রীতমদা, এবার দুটো কোয়েশ্চেন করব, দুটো প্রশ্ন করব। আপনি একটু আগে একটা সেন্টেন্স বললেন, মানুষ অপেক্ষা করছে।
আমার একদম একদম ডাইরেক্ট প্রশ্ন, মানুষ কিসের অপেক্ষা করছেন? এক সামনের নম্বর, ভোটে। আমি শেষ করে নিই। 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, 294টা টোটাল সিট পশ্চিমবঙ্গ বিধানসভায়, রাইট? তার মধ্যে থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, গ্রামীণ, শহর, টার্গেট কোন কোন জায়গা? প্রথম কথা হচ্ছে মানুষ অপেক্ষা করছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন দেওয়ার জন্য। আজকে টার্গেট, আমাদের প্রত্যেক টার্গেট বলে কিছু ভারতীয় জনতা পার্টির হয় না। ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ নিয়ে চলে। সেই নীতি আদর্শটা প্রত্যেক মানুষের মধ্যে আমরা যদি প্রতিবাহিত করতে পারি, যেভাবে বিকশিত ভারত হচ্ছে, সেই জন্য বিকশিত ভারত করার জন্য নরেন্দ্র মোদীর স্লোগানে বিকশিত বাংলাও করতে হবে। এইখানেও আমাদের চাকরি চাই, এখানেও আমাদের তোমার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি চাই, এখানেও আমাদের ভারী শিল্প চাই। সেটা যদি আসাম করে দেখাতে পারে, সেটা যদি আজকে বিহার রুগ্ন রাজ্য করে দেখাতে পারে, সেই রুগ্ন রাজ্য মধ্যপ্রদেশ করে দেখাতে পারে। এই আমাদের আগে ইউপি নামে আমরা শুনতাম যে ওখানে নাকি বোমা বন্দুক পিস্তল ছাড়া রাজনীতি হয় না। আজকে ওই ইউপি যদি তোমার এফডিআইতে ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেট হয়ে যেতে পারে, সেটা বাংলার সেই জায়গা আছে। বাংলার কী নেই বলো তো? আমাদের সমুদ্র আছে, আমাদের পাহাড় আছে, আমাদের জলবায়ু, আমাদের সম্পদ, আমাদের সব আছে। শুধু আমাদের ইচ্ছা এবং এই সিন্ডিকেট বাহিনীর আমাদের কন্ট্রোল, এইটা যদি করতে পারি, ঠিকঠাক যদি গভর্নেন্স হতে পারে, আমরাও সেই 70 সালে যখন তোমার বাংলা সারা ভারতবর্ষের জিডিপি গ্রোথের 1 নম্বরে ছিল, সারা বাংলার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, তোমার সারা ভারতের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বাংলা ছিল, সেই জায়গাটা ভারতীয় জনতা পার্টি করবে। 2026-এর পরে আবার সোনার বাংলা হবে। এবং এই কথাটা নিয়েই আমরা প্রত্যেক কনস্টিটিউশন, শুধু 1-2টো কনস্টিটিউশন না, প্রত্যেক কনস্টিটিউশন, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই নির্বিশেষে প্রত্যেক ভারতীয় নাগরিকদের কাছে আমরা পৌঁছে যাব এবং পৌঁছে যাচ্ছি বলেই আজকে আমাদেরকে আশীর্বাদ দিতে শুরু করেছে। বেশ, প্রীতমদা, এবার আসি একটু সংগঠন নিয়ে। তৃণমূলের মুখপাত্র যারা আমাদের এই অনুষ্ঠানে এসছেন, তারা বলছেন যে 2026-এ বিজেপি 26 কি ক্রস করবে? দেখুন, সেটা তো মানুষ ঠিক করবে। আমরা তো আজকে যদি বলি যে আমরা 294 পারবো, সেরকম আশা আমরা করি না। গণতন্ত্রে প্রত্যেকের নিজস্ব জায়গা আছে, প্রত্যেকের নিজস্ব জায়গা হিসাবে সব যে যার আসন পাবে। কিন্তু আমরা মানুষের সাথে কথা বলছি তো, মানুষরা আজকে ফেড আপ। মানুষরা আজকে মমতা ব্যানার্জি যেই কথা বলে, আজকে গভর্নমেন্টে এসেছিলেন, সব কটা তো উনি ফেল করেছেন। উনি স্লটার অফ ডেমোক্রেসি বলে প্রচুর বইটই লিখেছেন। কিন্তু আজকে তুমি বলো তো, সে 2017 পঞ্চায়েত থেকে স্লটার অফ ডেমোক্রেসি উনি শুরু করেছিলেন। আমাদের প্রায় 350 কার্যকর্তা মারা গেছে। গত পরশুদিন নবদ্বীপে আমাদের এক বুথকর্মীকে মেরে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকে আমাদের বিরোধী দলনেতা ওনার সব দেবে মাল্যদান করতে গেছেন। এটা তো প্রতিদিন করছি। আজকে একদিন শুধু বিরোধী দলনেতা যায়নি, এর আগেও যিনি প্রেসিডেন্ট ছিল তিনিই গেছেন। আমাদের কত লাশ আমরা আমাদের কার্যকর্তাদের কাঁধে বয়েছি, তার কোনো এয়াত্তা নেই। তারা কিসের জন্য প্রাণ দিয়েছিল? সিন্ডিকেটের পয়সা মারার জন্য? না, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। এই বাংলার বুকে নেতাজি আদর্শতে, স্বামী বিবেকানন্দ আদর্শতে, ঋষি অরবিন্দের আদর্শতে আবার নতুন করে বাংলা গঠন করার জন্য, যেন এই রবীন্দ্রনাথের জনগণ মন প্রত্যেকটা স্কুলে গাওয়া হয়, সে মাদ্রাসা হোক আর স্কুল হোক, প্রত্যেকটা যেন গাওয়া হয়। তার জন্য যেন ওই কাজী মাসুম আক্তারের মতো কাউকে ইট পাটকেল না খেতে হয় শুধু জনগণ মন গাওয়ার জন্য। তার জন্য প্রাণ দিয়েছেন, সেই ডেমোক্রেসির জন্য প্রাণ দিয়েছেন। তো সেই জন্যই আমরা আত্মবিশ্বাসী যে 2026-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। এটা যা সময়ের অপেক্ষা। এবং এই যে তোমাকে ম্যাথমেটিক্সের অঙ্কটাও তোমাকে বলে দিলাম কেন আমরা এত কনফিডেন্ট। তার কারণ হচ্ছে এসআইআর হলে ওই অনুপ্রবেশকারীদের ভোট ভাগ, মানে এসআইআরটা হচ্ছে মূল হাতিয়ার। না, মূল হাতিয়ার না। আমরা 100% জিতবো। কিন্তু তৃণমূল যাদের পিঠে চড়ে আজকে বারবার এই নির্বাচনী জায়গাগুলোতে কিছু ম্যানিপুলেশন করছে, সেই ম্যানিপুলেশনটা আর এবার হবে না। তার কারণ হচ্ছে মানুষ অলরেডি ঠিক করে ফেলেছে, এটা মানুষ ভার্সেস তৃণমূল নির্বাচন হবে। আমি তোমার কাছে বলে রাখলাম, তুমি কথা, এটা মারাত্মক কথা বলে, মানুষ ভার্সেস তৃণমূল নির্বাচন 100%। তুমি বলো না 16ই আগস্ট যেই রাত দখল হয়েছিল, সেখানে তুমি কোনো পার্টির ঝান্ডা দেখতে পেরেছো? কোনো পার্টির ঝান্ডা না। মানুষ ভার্সেস তৃণমূল কংগ্রেস, মানুষ ভার্সেস মমতা ব্যানার্জি, মানুষ ভার্সেস এই তোলাবাদ সব ভাইপোগুলো, মানুষ ভার্সেস তাই হবে। মানুষ ঠিক করে রেখেছে। আমি তোমাকে আজকে বলে রাখলাম, তুমি এই কথাটা সেভ করে রাখো। 2026-এর নির্বাচনে যেদিনকে তোমার রেজাল্ট বেরোবে, সেদিনকে তুমি আমার এই কথাটা চালিও। 2026 ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গড়বে এবং সোনার বাংলা হওয়ার জন্য আবার বাংলা প্রস্তুত হবে। কিন্তু প্রীতমদা, সংগঠনের দিক থেকে কিন্তু 294টা কেন্দ্রে প্রার্থী তো পরে আসবো, আমি সংগঠনের দিক থেকে কতটা কনফিডেন্ট? তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে পারবে?
চ্যালেঞ্জ মানুষ নিশ্চয়ই মানুষ গণতন্ত্র শেষ কথা বলে, কিন্তু সংগঠনও তো একটা খুব ভাইটাল রোল প্লে করে। আজকে একমাত্র আমাদের সংগঠনই আছে একসাথে দুটো ব্রিগেড করেছি আমরা, অলরেডি প্রমাণিত সত্য। একদিকে নর্থ বেঙ্গল ব্রিগেড হচ্ছে, একদিকে সাউথ বেঙ্গল হচ্ছে। কোনো ভারতবর্ষ তোমার বাংলার কোনো রাজনৈতিক দল এটা এরকম করতে পেরেছে কিনা তুমি খোঁজ নিয়ে দেখো তো, করতে পারেনি। তার কোনো সংগঠন নেই। একটা হচ্ছে সিন্ডিকেট বাহিনীর শুধু তোলাবাজি করা সংগঠন, আর এটা হচ্ছে মানুষের আদর্শ নিয়ে একটা সংগঠন। তার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, সেটা বাংলার মানুষ জানে। প্রত্যেক জায়গায় সংগঠন জায়গায় আমরা অনেক 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 দলের থেকে অনেক বেশি শক্তিশালী আমরা, এবং সেটা প্রমাণিত সত্য কথাটা আমার প্রমাণ হয়ে যাবে 2026 নির্বাচনে, তুমি দেখে নিও। তার কারণ হচ্ছে আমি তোমাকে তো উদাহরণ দিয়ে বললাম, দুটো ব্রিগেড একসাথে, একদিকে নর্থ বেঙ্গলে, একদিকে সাউথ বেঙ্গল, দুটো একসাথে একদিনে হয়েছে। এর আগে করতে পেরেছে কোনো দল? করতে পেরেছে এর আগে? পারেনি। তার কারণ হচ্ছে তাদের সংগঠনের কোনো ভিত্তিই নেই। মানুষের মধ্যে শুধু টাকা পয়সা দিয়ে সংগঠন হয় না, বাংলার মানুষকে শুধু টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। এর আগে কিনতে পারে লক্ষ্মীর ভান্ডার এবার কোনো কাজ করবে না, কোনো এফেক্ট থাকবে না। না না, দেখুন যদি সেটা রিভাইজ করা হয়, বাড়ানোও হয় ভোটের আগে। আমি আজকে বলছি লক্ষ্মীর ভান্ডার আগেও ছিল, তারপরেও তো আমরা 77টা আসন পেয়েছি। তা আবার আপনার এই 12টা আসনও আমরা জিতেছি লাস্ট লোকসভায়। সুতরাং মানুষের 18 থেকে কমে 12টা, হ্যাঁ সে হোক না, সে কমা পারা হতেই পারে। তো এটাই তো ডেমোক্রেসি। ভারতবর্ষের ডেমোক্রেসিটা সুষম আছে দেখেই তো কেউ কমবে কেউ বাড়বে, হতে থাকবে। কিন্তু ভারতবর্ষের ডেমোক্রেসি থাকতে হবে, ভারতবর্ষের কনস্টিটিউশনকে আঘাত করলে চলবে না, ভারতবর্ষের ইতিহাসটা থাকতে হবে। তো সে কেউ কমবে কেউ বাড়বে, এটাই তো ডেমোক্রেসি। কিন্তু কথাটা হচ্ছে আছে কি বলতো, ডেমোক্রেসিতে আমরা কিছু যে ইশতেহার প্রকাশ করি, সেটা আমরা বলি যে আমরা এই জিনিসটা করবো। আজকে মমতা ব্যানার্জি বলেছিল যেখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা হবে। আচ্ছা তুমি বলো, কোনো কোথাও বিরোধী দল করতে পারবে? তুমি বিরোধী দল করলে তাকে মেরে দেওয়া হয়, তুমি বুথে এজেন্ট দিলে তাকে গিয়ে ধমকানো হয়, তুমি পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন দিতে দেয়নি। আমার পার্টির থেকে আমার দায়িত্ব ডায়মন্ড হারবার ছিল, সেখানে আমরা দেখেছি কীভাবে বিডিও থেকে শুরু করে কীভাবে পুলিশ থেকে শুরু করে 100% তৃণমূলীকরণ হয়ে গেছে। যারা পুলিশ ঠিকঠাক ভালো অফিসার তারা বলছে আমাদের কিছু করার নেই প্রীতম, আমরা কিছু করতে পারবো না, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে আমাদের কার্যকর্তাদের। কিসের জন্য? তার কারণ হচ্ছে কেন নমিনেশন দিতে যাওয়া হবে সেটা একবার ভাববেন না? তো আপনি ভাবুন তো, 8.5 লাখ টাকা 8.5 লাখের ভোটে ওখানকার এমপি জিততে পারে? কোনো অঙ্ক সম্ভব যখন কোনো ডেমোক্রেসি থাকবে না। ওখানে তো প্রমাণিত সত্য যে আমরা তো তোমাদের ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে ইভিএমগুলোতে কী করে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। কীভাবে, কেন, কীভাবে, এটা কোথায় হয়েছে ভারতবর্ষে? কোথায় ডেমোক্রেসি রক্ষা করার জন্য অপোজিশন পার্টিদের মরতে হয়? সামান্য একটা চরও হয়তো হয় না, কিন্তু এখানে তো মরতে হয়। আমাদের প্রার্থী মানসবাবু, ওনাকে এমনভাবে মারলো যে 15 দিন পর মারা গেলেন ভদ্রলোক। তাহলে বাঙালি অস্মিতার কোনো প্রভাব ফেলবে না প্রীতম দা? বাঙালি অস্মিতা প্রভাব ফেলবে, আবেগ কোনো প্রভাব ফেলবে মানুষের? বাঙালি আবেগ প্রভাব ফেলবে দেখেই তো ভারতীয় জনতা পার্টি আসবে। ভারতীয় জনতা পার্টি আসবে কেন? ভারতীয় জনতা পার্টি যে প্রতিষ্ঠাতা, তৃণমূলের ন্যারেটিভে বিজেপি আসবে না। তৃণমূলের কি ন্যারেটিভ আমাদের দেখার দরকার নেই। তৃণমূল যা ইচ্ছাতেই বলবে, তৃণমূল মিথ্যাবাদী, তৃণমূল প্রতিদিন চুরি করছে, তৃণমূল গতকাল দেখতে পেয়েছি মৎস্য দপ্তরে কাউকে চাকরি দিচ্ছে, তাদেরকে আবার ক্যাশ টাকা পেমেন্ট করছে। তৃণমূল ন্যারেটিভ চুরি হয়, তার আগে মানুষ জাগবে না। তৃণমূল ন্যারেটিভ যদি আজকে নিজের রক্ত নিজে খাওয়া হয়, আজকে কাকের মাংস কাকে খায় না আমরা শুনতাম, কিন্তু আমরা তাই দেখছি যে তৃণমূল মাংস খাচ্ছে, প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, তৃণমূলকে মারছে। সে মালদা থেকে শুরু করে আমাদের কসবা থেকে শুরু করে সব জায়গায়। তার কারণ হচ্ছে ওই আপনার বলে নীতি আদর্শবিহীন অন্তঃসার শূন্য পলিটিক্যাল পার্টি হতে পারে না, যেটা তৃণমূল কংগ্রেস শুধু তোলা তুলছে। এর ভিত্তিতে আজকে একটা রাজনৈতিক দল চলছে, সেটা হতে পারে না। বাঙালি এটা বুঝে গেছে। কেন ছিল এতদিন ওই অনুপ্রবেশকারীদের ভোটে, সেটাও এবার কনস্টিটিউশনাল পদ্ধতিতে সেটাও বাদ যাবে। তো সুতরাং তৃণমূল হারতে চলেছে। শেষ দুটো প্রশ্ন করবো। প্রীতম দত্ত প্রার্থী হচ্ছেন 2026-এ? না দেখুন, আজকে আমরা ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল, আমরা নীতি আদর্শ মেনে চলি। ভারতীয় জনতা পার্টি যখন যা দায়িত্ব দেবে আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমরা তো সবাই তা পালন করি, আমিও ব্যক্তিগতভাবে আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে আমি সেটা পালন করেছি। আগামী দিনে যা দায়িত্ব দেবে পার্টি আমি সেটাই করব। আর বাংলায় 2026-এ তাহলে তৃণমূলকে চ্যালেঞ্জ নয়, তৃণমূলকে বিজেপি হারিয়ে দেবে? দেখুন, আমরা আবার আপনাকে বলছি, হারিয়ে দেবে মানুষ। বাংলার মানুষ ভোটের অঙ্কে তৃণমূলকে বিসর্জন দিতে চলেছে এবং আসতে চলেছে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে নরেন্দ্র মোদী বিকশিত ভারত করার জন্য, বিকশিত বাংলাও যে করব তার জন্যই মানুষ আবার আমাদেরকেই ভোট দিয়ে আনবে এবং আমরা আবার জগৎ সভায়
ভারত সবাই শ্রেষ্ঠ বাংলা বা আসন। শ্রেষ্ঠ আসন লোভে তার দিকে আমরা এগিয়ে বেশ প্রীতম দা, একদম সংক্ষেপে বলবেন মেন, এই যে একটু বললেন মানুষ অপেক্ষা করে আছে, মেন ন্যারেটিভ কোনটা হবে, মেন রিজন কোনটা হবে, মেন কারণ কোনটা হবে, প্রধান কারণ কোনটা হবে যে মানুষ আজ এত ক্ষিপ্ত, মানে যারা তো ভোট আজকে হবে? আজকে সংক্ষেপে, হ্যাঁ। পশ্চিমবঙ্গে মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। এই মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, প্রত্যেকের বাড়িতে কর্মসংস্থান করা এবং বাংলার যে ঋতগৌরব সেই ঋতগৌরবকে ফিরিয়ে আনা, এটাই হচ্ছে যা বাংলার মানুষ চায়। সেটার জন্যই সেই ডালি নিয়েই আমরা যাব এবং সেই ডালি নিয়েই মা মানে এত দুর্গার দুর্নীতির আশীর্বাদে অভিযোগ আমরা- তাহলে খুব একটা প্রভাব পড়বে না বলছে। আর সবটাই তো মানুষের আছে বলো তো, যদি মানুষের রেশন কে চুরি করেছে? তৃণমূল। মানুষের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি কে চুরি করেছে? তৃণমূল। মানুষের যে ভ্যাকসিনগুলো কে চুরি করেছে? জাল ভ্যাকসিন লাগিয়েছিল তৃণমূল। মানুষের প্রত্যেকটা জিনিস, মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান, সবকটাতে ভাগ বসিয়েছে তৃণমূল। সেই তৃণমূল ভাগ বসিয়েছে দেখেই মানুষ পরিত্রাণ চাইছে। যে আমাদের মৌলিক অধিকার, কনস্টিটিউশন বি.আর. আম্বেদকর যে আমাদেরকে ক্ষমতা দিয়ে গেছিল, সেই ক্ষমতা প্রয়োগ করে এখানকার যে সিন্ডিকেট সরকারকে আগামী দিনে বাংলার নাগরিক বাঙালিরা বিসর্জন দিতে চলেছে এবং এখানে রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। বেশ প্রীতম দা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত আমাদের আজকের নীতি নির্ণয় না দুর্নীতির পর্বে পরিষ্কারভাবে, স্পষ্টভাবে, ঠিক মহলার আগের দিন বললেন পুজো যেমন শুরু হচ্ছে ঠিক সেরকমভাবে কিন্তু দিন গোনা শুরু হবে, অর্থাৎ 2026 নির্বাচনে বিজেপি তৃণমূলকে শুধু চ্যালেঞ্জ নয়, বিজেপি মানুষকে সঙ্গে নিয়ে মানুষের আশীর্বাদে কিন্তু সরকার ফর্ম করবে। শেষ কথা গণতন্ত্রে আপনারা বলবেন, অর্থাৎ মানুষরাই বলবেন, সেদিকে আমাদের চোখ থাকবে। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।